সিদ্ধার্থ অফিস থেকে বেরিয়েই দেখলো সাইফ তার গাড়ি নিয়ে অফিসের সামনে বসে আছে। সাইফকে এই সময় দেখে সিদ্ধার্থ চাপা হাসলো। নিজে বাইকের চাবি নিয়ে আবার নিজেই নিতে এসেছে। সাইফ যে কোন ধাতু দিয়ে তৈরি সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। সিদ্ধার্থ আর না দাঁড়িয়ে গুনগুন করতে করতে ফ্রন্ট সিটের দরজা খুলে উঠে বসলো। কাঁধের কালো কুচকুচে ব্যাগটা পেছনের সিটে অবহেলায় ছুঁড়ে ফেলে বলল, বাইকে চাবি নিয়ে এখন আবার দরদ দেখাচ্ছ ভাইয়া? সাইফ গাড়ি ঘুরিয়ে ব্যস্ত স্বরে বলল। আমার দরদ সবসময় একটু বেশি। সিদ্ধার্থ হাসল। দুই ভাই নীরবতা পালন করলো। এর মাঝে সিদ্ধার্থ হঠাৎ বলে ওঠে, মেয়ে পছন্দ হয়েছে? মেয়ের কথা শুনে সাইফের বিরক্তিতে কপাল কুঁচকে গেল। বলল, বয়ফ্রেন্ড থাকা মেয়েকে আমার পছন্দ না। আমি আমার মতো ফ্রেশ কাউকে চাই। সিদ্ধার্থ ফিক করে হেসে দিয়ে বলে। খুঁজো, খুঁজলেই পাবে। সাইফ কোনা চোখে সিদ্ধার্থকে পরখ করে, কপালে ভাঁজ ফেলল। অতঃপর আবার রাস্তার দিকে চেয়ে মিনমিন করে বলল, এত হাসিস না, আমার মতোই কপাল ফুটো হবে তোর। কিন্তু আমার মনে হয় না। সাইফ অস্ফুট স্বরে বলল। কেন মনে হয় না? সিদ্ধার্থ হলদে পথে চেয়ে আনমনে বলল। জানি না ভাইয়া, তবে মন বলে। সিদ্ধার্থের কথা শুনে সাইফ ঠাট্টা মশকরা করলো। তবে সিদ্ধার্থ মোটেও রাগ করলো না, বরং ভাইয়ের সাথে নিজের নামে আরও দুই এক শব্দ জুড়ে দিয়ে নিজের বদনাম করলো। সাইফ হাসি থামিয়ে বলে, নিজে বদনাম করতেও মুখ কাঁপে না? সিদ্ধার্থ চাপা হাসলো, শুধু কিছু বলল না। পর মুহূর্তেই সিদ্ধার্থ ফোঁস করে নিঃশ্বাস ফেলে জানালার কাছে মাথা এলিয়ে দিল। চোখ জোড়ায় ব্যথা যন্ত্রণা লেপ্টে আছে, সঙ্গে রয়েছে বিষণ্ণতার রেশ। আজ শোতে কোনো এক মা ছেলে এসেছিল। তাদের সংগ্রাম, নিঃস্বার্থ ভালোবাসার গল্প শুনে তার চোখ জ্বলজ্বল করছিল, বক্ষখানা ব্যথায় মুচড়ে যাচ্ছিল। বারবার শয্যাশায়ী মাকে মনে পড়ছিল, তার মাটাও কেন ওনার মতো হলো না। মায়ের অনুপস্থিতির ব্যথা পৃথিবীর কোনো জিনিসকে আদৌ ভুলাতে পারে? আজ যে সিদ্ধার্থ না চাইতো নিজের মাথায় মায়ের মমতার হাত বুলানোর জন্য বড্ড লোভী হয়ে পড়েছে। অবশ্য এই লোভ প্রায় প্রতিদিনই হয়, কিন্তু মায়ের কাছে এই ধরনের আবদার করে মায়ের মন ভেঙে দিতে চায় না। সিদ্ধার্থ জানে তার মাই কঠিন ব্যাধির কারণে আকাশসম আফসোস বিতৃষ্ণা বুকে গেঁথে রেখেছে, যা তার মাকে প্রতিনিয়ত পোড়ায়, ভীষণ রকম পোড়ায়। বাড়ি ফিরে সিদ্ধার্থ সোজা মায়ের ঘরে চলে গেল। ফিরোজা খাতুন তার মাকে খাওয়ানো শুরু করেছে সবে। সিদ্ধার্থ মৃদু গলায় ফিরোজা খাতুনের উদ্দেশ্যে বলল, আজ মাকে আমি খাইয়ে দেবো ছোট মা, আপনি বরং খেয়ে নিন। ফিরোজা পিছে ফিরে সিদ্ধার্থের মুখ পানে চাইলেন। বড্ড শুকনো লাগছে মুখখানা। ফিরোজা কথা বাড়ায়নি, চলে গেলেন তিনি। সিদ্ধার্থ খুব যত্ন করে মাকে খাইয়ে দিয়ে সব গুছিয়ে রাখলো। মায়ের দিকে তাকাতেই দেখলো নির্বাক চোখে তার দিকে চেয়ে আছে। সিদ্ধার্থ আলতো হেসে মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, আজ আবার সেই মেয়েটির সাথে দেখা হয়েছে জানো মা। তবে মজার ব্যাপার হলো, আমি আজও তার নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি। বলেই সিদ্ধার্থ হাসতে লাগলো। জয়ার চোখ জোড়া হঠাৎ জ্বলজ্বল করে উঠল, যেন সে আগ্রহী সিদ্ধার্থের কথা শুনতে। সিদ্ধার্থও সেটা আজ করতে পারল। এজন্য ভেতরের কষ্টগুলো মাকে বুঝতে না দিয়ে সে তরির সাথে দেখা হওয়ার ঘটনা সব একে একে বলতে লাগলো। জয়াও আগ্রহী হয়ে সব শুনছে। সিদ্ধার্থের কেন যেন মনে হলো নিকাব রানীকে নিয়ে তার মায়ের আগ্রহের শেষ নেই। গল্প শুনতে শুনতে জয়া ঘুমিয়ে গেল। সিদ্ধার্থ মায়ের কপালে চুমু এঁকে দিয়ে রুম ছেড়ে বেরিয়ে আসলো। বের হতেই দেখলো বাড়ি নীরব শুনশান। তাও খাবার টেবিলের এক চেয়ারে বসে অপেক্ষা করছে ফিরোজা খাতুন, হয়তো বা সিদ্ধার্থের জন্যই। সিদ্ধার্থ দেয়াল ঘড়ির দিকে চাইল। ঘড়ির কাঁটা 12:30 পেরিয়ে গেছে। ফিরোজা খাতুনও ক্লান্তহীন বসে আছে। সিদ্ধার্থ এগিয়ে গেল ফিরোজার কাছে। সিদ্ধার্থকে নজরে এলে ফিরোজা শুকনো হেসে বলল, তোমার জন্যই অপেক্ষা করছিলাম বাবা, খাবার বাড়বো? সিদ্ধার্থ কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে ইতিবাচক মাথা নাড়ালো। ফিরোজা খাতুন উঠে দাঁড়ালেন, ব্যস্ত হয়ে ছুটলেন রান্নাঘরে। সিদ্ধার্থ কিছুক্ষণ পর পর রান্নাঘরে হাঁটা দিল। ফিরোজা খাতুন সিদ্ধার্থকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে বলল,
আরে টেবিলে গিয়ে বসো। গরমের দিনে রান্নাঘরে কি করছো বাবা? সিদ্ধার্থ কোনো প্রতি উত্তর না করে ফিরোজার সামনে মাথা বাড়িয়ে দিয়ে বলল, একটু হাত বোলাবেন ছোট মা? একটু মমতার জন্য ভীষণ ব্যাকুল হয়ে আছে। মাকে তো বলতে পারবো না, এজন্য আপনাকে বলছি, যদি একটুখানি কষ্ট লাঘব হয়। তরির আজ ঘুম আসছে না কেন জানো, এজন্য তরি শোয়া ছেড়ে উঠে রান্নাঘরে চলে গেল। রাত বিরাতে চা খাওয়ার অভ্যাস আছে তার, এজন্য দেরি না করে চুলোয় পানি বসিয়ে দিল। এক মনে চেয়ে রইল পাতিলের মধ্যে, কিছু একটা খোঁজার বৃথা চেষ্টা করছে সে। কি যেন একটা ভেবে তরি রান্নাঘর থেকে বেরিয়ে ফুপির রুমে চলে গেল। দরজা আলতো ফাঁক করে ফুপিকে পরখ করে নিল। অতঃপর তরি আবার রান্নাঘরে এসে চা বানিয়ে নিজের রুমে চলে এলো। টেবিলের ওপর থেকে টেবিল ল্যাম্প আর তরির গোপন কিছু সরঞ্জাম নিয়ে বারান্দায় হাঁটা দিল। চাটা আগেই বারান্দায় রেখে এসেছে। সব ঠিক করে তরি মেঝেতে বসে চাটাই হাতে নিল। ধোয়া ওঠা চায়ে হালকা ফু দিয়ে শব্দের সাথে চুমুক দিল। সঙ্গে সঙ্গে তরির সর্বাঙ্গ জুড়ে প্রশান্তির রেশ ছেয়ে গেল। সে চাটি হাতের নাগালের বাইরে রাখল। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে তরি হাতে খাতা পেন্সিল তুলে নিল। গভীর রাতে সে তার পছন্দের কাজ করবে। তরি স্কেচ করতে শুরু করে দিল। ছোট থেকে তরি আঁকাআঁকি নিয়ে বড্ড আগ্রহ। ছোট থেকে স্বপ্ন দেখেছে একসময় সে চারুকলা নিয়ে পড়বে, নিজের অদম্য শখকে পূরণ করবে। কিন্তু স্বপ্ন পূরণে বাধা এলো বাবার কাছ থেকে। বাবা আকবর সাহেব একদম পছন্দ করেন না ছবি আঁকা, কারণ ছবি আঁকা মানে মানুষ আঁকতে হবে। অথচ তরি তার বাবাকে আশ্বস্ত করেছিল সে কখনোই মানুষের প্রতিরূপ আঁকবে না। কিন্তু তার বাবা তাকে বোঝালো, আকবর সাহেব যা মেনে চলেন তা দুনিয়ার মানুষ মানে না। চারুকলায় ভর্তি হলে অবশ্যই অবশ্যই মানুষের প্রতিরূপ আঁকতেই হবে। এখনকার মানুষজনদের কাছে এগুলো ব্যাপার না। এজন্য আকবর সাহেবের নিষেধাজ্ঞা তরি নীরবে মেনে নেয়। কিন্তু শখ স্বপ্ন কোথাও না কোথাও তো থেকেই যায়। তাই তরি প্রায় রাতে ঘুম না আসলে বারান্দায় বসে স্কেচ করে। স্কেচ বুক এবং পেন্সিলগুলো তরি অল্প অল্প করে টাকা জমিয়ে কিনেছে। এখন তরি একটি কৃষ্ণচূড়া গাছ এবং তার নিচে দিয়ে কৃষ্ণচূড়ায় রাঙানো পথের স্কেচ করছে। যদিও রঙহীন ছবিটায় বোঝা যাচ্ছে না এটা আদৌ কোনো কৃষ্ণচূড়ার গাছ কিনা। তবে তরি কৃষ্ণচূড়ায় রঙও দিবে না, থাকুক না হয় কিছু সাদা কালো ছবি। সব ছবিতে রঙের ছোঁয়া লাগবেই, এটা তরি মানতে নারাজ। এই সাদা কালো ছবিও তরিকে চমৎকারভাবে শান্তি দেয়। তরি যখন ছবি আঁকতে ব্যস্ত তখন কেউ তার দিকে অবাক হয়ে চেয়েছিল। তরি বুঝে উঠতে পারল না পথের সোডিয়াম আলুর নিচে এক অবয়ব দাঁড়িয়ে। সেই অবয়ব সিদ্ধার্থ। বিষণ্ণ চিত্তে আর ভালো লাগছিল না দেখে সিদ্ধার্থ অনয়ের কাছেই আসছিল। হঠাৎ দোতলার দিকে নজর যেতেই দেখল সেখানে একটি মেয়ে বসে আছে। যদিও চেহারা আবছা, তবে সিদ্ধার্থের কেন যেন মনে হলো এটা তরি। এজন্য সে সেখানেই থমকে দাঁড়িয়ে রইল। চেহারা আবছা আলোয় বোঝা না গেলেও সিদ্ধার্থ ভালো করেই দেখলো তার হাতে কলম চলছে। হয় কিছু একটা লিখছে, নয়তো ছবি আঁকছে। যে কোনো কিছু একটা হতেই পারে। সিদ্ধার্থ তরির বারান্দা থেকে বেশ দূরে নয়, খুবই নিকটে। হঠাৎ তরি সেটা রেখে চায়ের কাপটা হাতে তুলে নিল। অসাবধানতা বশত তরি অপর হাতে ধরে রাখা ল্যাম্পের আলো তরির মুখের উপর গিয়ে পড়ল। সিদ্ধার্থ তরির মোহময় মুখখানা দেখে থমকে গেল। ল্যাম্প সরে যাওয়ার পরেও সিদ্ধার্থ সেদিকেই চেয়ে রইল। মুগ্ধতার রেশ কাটছে না, মনে হচ্ছে যেন কতকাল এই মুখখানা দেখার জন্য তৃষ্ণার্ত ছিল। অথচ পরিচয় মাত্র 7 দিনের। 7 দিনের মধ্যে 2 দিন দেখা হয়েছে। সিদ্ধার্থ অনুভব করলো তার বক্ষস্থলের বড় পাথরটা ধীরে ধীরে নেমে যাচ্ছে। ভেতরের দহন ধুয়ে সেখানে ভেজা কাদা মাটির মতো অনুভব হচ্ছে। সিদ্ধার্থ অনয়ের ফ্ল্যাটে এসে সারা দিন ঘুমিয়ে কাটালো। গতরাত ঘুম হয়নি তার অস্থিরতায়। অনয় সিদ্ধার্থকে ফ্ল্যাটে রেখে অফিসে গেছে। মোটামুটি ভালো পর্যায়ে চাকরি করছে অনয়। অনয়ের বাবা মাও গ্রামে থাকে। অনয় চাকরির খাতিরে শহরেই থাকছে। সে মেসে থাকতে পারত, কিন্তু মেসের পরিবেশের কারণে অনয় মেসে যাওয়ার সাহস করেনি। এছাড়াও সিদ্ধার্থের করা নিষেধাজ্ঞা আছে।
অনয়ের ফ্ল্যাটে শুধু অনয় একা নয়, সিদ্ধার্থও থাকে। অর্থাৎ দুজন ভাগাভাগি করে আর কি। এ কারণে দুজনেই ভাগ করে ভাড়া দেয়। সিদ্ধার্থ ঘুমিয়ে উঠল দুপুর 12টায়। কোনো রকমে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। রেডি হওয়া শেষে অনয়ের ফ্ল্যাট থেকে বেরোতেই তরির মুখোমুখি হলো। তরি সবে দরজা খুলে বের হলো, হাতে বালতি ভর্তি ভেজা জামা কাপড়। তরি সিদ্ধার্থকে দেখে অপ্রস্তুত হয়, সঙ্গে সঙ্গে মুখে ওড়না টেনে লম্বা লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে যায়। আর হতভম্ব সিদ্ধার্থ তখন একই জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়। ঘুম থেকে উঠে প্রথমেই তরির চোখ জোড়া দেখতে পেল। দিনটা কি আজ ভালো যাবে? আনমনে হেসে ফেলল সিদ্ধার্থ। পর মুহূর্তেই হাসি থামিয়ে নিজের গালে আলতো করে চড় মারল। বিরক্তিতে কপাল কুঁচকে মিনমিন করে বলল, রাতে না ঘুমিয়ে মাথাটা পোড়াই গেছে। সিদ্ধার্থ অনয়ের ফ্ল্যাটে তালা লাগিয়ে দিল। অনয়ের কাছে এক্সট্রা চাবি আছে। সিদ্ধার্থ তার চাবিটা পকেটে পুরতে পুরতে সিঁড়ি বেয়ে নিচে নামলো। নামতে গিয়ে বারবার গত রাতের ঘটনা মনে পড়ে যাচ্ছে। তরিকে দেখে সিদ্ধার্থের বিষণ্ণ মন ফুরফুরে হয়ে গেল। এক অজানা অস্থিরতা, মুগ্ধতা সে অনুভব করছিল, যার কারণে সে ঠিকমতো ঘুমোতে পারেনি। গতকাল সিদ্ধার্থ অনয়কে এক প্রকার জোর করে ঘুম থেকে উঠিয়ে অস্থির চিত্তে জিজ্ঞেস করেছিল, এই অনয়, বল না নিকা প্রাণীর নাম কি? তখন অনয় কপালে বিরক্তির ভাঁজ ফেলে চোখ বন্ধ অবস্থায় জড়ানো কণ্ঠে বলেছিল, জানি না তো বল, শর্ত ঘুমাতে দে। বলেই অনয় আবার ঘুমিয়ে পড়ে। আর অস্থির সিদ্ধার্থের অস্থিরতা ক্রমশ বাড়তেই থাকে। গতকালের এসব কাজের জন্য সিদ্ধার্থ বড্ড লজ্জিত। না জানি অনয় আবার তাকে কি ভেবে বসে, যেভাবে বদ্ধ পাগলের মতো আচরণ করেছিল। তবে এখন মনে হচ্ছে তরির নাম জানার দরকার নেই, তার নিকাব রানী সম্বোধনেই মেয়েটাকে বড্ড মানায়। তরি ছাদে এসে রেলিংয়ের কাছে গিয়ে উকিঝুঁকি দিল। এই বদ ছেলেটার সাথে এত ঘন ঘন দেখা হয় কেন তরি বুঝতেই পারে না। সিদ্ধার্থের বাহিক রূপ দেখে মোটো বিশ্বাস হয় না যে এই ছেলে সেদিন তারই বাসায় মাতাল অবস্থায় পড়েছিল। মাতাল শব্দটা মনে এলেই তরির নাক জঘন্যভাবে কুঁচকে যায়। অথচ গলার স্বর দেখো, কথা বলায় হ্যাব্বি পটু। তরির জানা নেই সিদ্ধার্থের পেশা কি, তবে সাবিয়ার থেকে এটুকু জেনেছে সিদ্ধার্থ রাজনীতিতে নেই। অবশ্য রাজনীতিতে থাকলে তো আগে পিছে চেলারা থাকতো। এই লোক আবার একাই হেঁটে খেলে বেড়ায়। এসব নানান ভাবনা ভাবা শেষে নিচে তাকাতেই দেখলো সিদ্ধার্থ বেরিয়ে গেছে। তরি স্বস্তির নিঃশ্বাস ফেলে বালতি ভর্তি জামা কাপড় এক এক করে রশিতে টাঙিয়ে দিতে শুরু করলো। আজ অবশ্য তরি ভার্সিটি যায়নি। সিদ্ধার্থের আজ বেশ তাড়া। সে বক্ষের বোতাম লাগাতে লাগাতে দ্রুত পায়ে সাইফের ঘরে ছুটল। সাইফ কলে কথা বলছে। সিদ্ধার্থ চট করে সাইফের কান থেকে মোবাইলটা নিয়ে কল কেটে দিল। সাইফ এমন অবস্থা অস্ফুট স্বরে বলল, আরে, আমার জরুরি কল ছিল। সিদ্ধার্থ সেসব না শুনে বলল, আমার বাইকে চাবি দাও ভাইয়া, আজ আমার ইমার্জেন্সি শো আছে, প্লিজ। সাইফ সিদ্ধার্থের কথায় পাত্তা না দিয়ে বলল, 7 দিনের সবে একদিন ফুরিয়েছে, এখনো 6 দিন বাকি। সিদ্ধার্থ কতক্ষণ চুপ করে চেয়ে রইল সাইফের দিকে। সাইফ সিদ্ধার্থের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে আবার কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। সিদ্ধার্থ এই সুযোগে বিছানার পাশের ছোট্ট বক্সের ওপর থেকে চাবিটা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যেতে যেতে বলল, হ্যাভ এ গুড ডে ব্রাদার। সিদ্ধার্থের হাতে নিজের গাড়ির চাবি দেখে সাইফ কথা বলা অবস্থায় উচ্চস্বরে সিদ্ধার্থ বলে ডেকে ওঠে। কিন্তু সিদ্ধার্থ শুনলে তো। সাইফ শূন্য দরজার দিকে চেয়ে মিনমিনিয়ে বলল, আজ আমার সর্বনাশ হলো। এখন কার গাড়ি নিয়ে বের হব? সিদ্ধার্থের বাইক নিয়ে। ও গড! শো শেষ করতে অনয়ের কল এলো। সিদ্ধার্থ তখন সবে আরামদায়ক চেয়ারে গা এলিয়েছে। সিদ্ধার্থ অনয়ের কল রিসিভ করে ভারী গলায় বলল, হ্যাঁ বল। অনয় বলল, মেয়েটার নাম বোধ হয় তোরে, তালা খোলার সময় শুনতে পেয়েছিলাম, কেউ যেন ডাকছিল। সিদ্ধার্থ তড়িৎ শটান মেরে বসে, নড়ে চড়ে বলল, তুই না সেদিন বললি ও বাড়িতে দুটো মেয়ে? হতেও তো পারে ছোট বোনের নাম তরি। অনয় ঠোঁট কামড়ে বলল। হতেও পারে। সিদ্ধার্থ নিরাশ হয়ে বলল। ফোন রাখ। অনয় চট করে বলল। এই থাম, তোর মন কি খাঁচা ছেড়ে বেরিয়েছে নাকি বন্ধু? সিদ্ধার্থ থতমত খেয়ে বলল,
উম, মানে? মানে বোঝো না? কাল থেকে নিজে অস্থির হচ্ছ, সাথে আমাকেও পাগল করছো। এসব কিসের লক্ষণ আমি জানি না বুঝি? বলেই অনয় ফোনের ওপাশ থেকে অট্টহাসিতে ফেটে পড়ল। হাসি কোনো রকমে থামিয়ে আবারও বলল, মন পাখি এত দ্রুত উড়ান দেবে তা কল্পনাও করিনি বন্ধু। তাহলে মেনে নে, আমিও জিতেছি। সিদ্ধার্থ মানতে পারল না। সে খুব রাশ ভারী গলায় বলল, কোচও জিতেছিস, একটু কিউরিসিটিতে তুই প্রেমে রূপ দিয়েছিস। আমি তো সিদ্ধার্থকে মাঝপথে থেমে যেতে দেখে অনয় ঠাট্টা করে বলল। আমি তো কি? বল বল। সিদ্ধার্থ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, বন্ধুত্ব করতে চাই, আর কিছু না। তরি দীর্ঘক্ষণ চারুকলার ক্লাসরুমের গুলোর সামনে দাঁড়িয়ে আছে। মোটা একটা বই বক্ষে জড়িয়ে নির্বিশেষ চেয়ে আছে সেই ক্লাসগুলোতে। নির্বাক হতাশায় ভরপুর চাহনি। চারুকলার ছাত্রছাত্রীরা কাঁধে ঝুলিয়ে নয় হাতে সরঞ্জাম নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসছে। তাদের মধ্যে কারো কারো হাতে রং লেগে আছে। তরি সেসবই পর্যবেক্ষণ করলো। ভেতরটা কেমন শূন্য শূন্য লাগছে, যেন মেঘ জমছে। তরি চাপা দীর্ঘশ্বাস ফেলল। ভার্সিটি থেকে বেরিয়ে এলো। মাঠের এক পাশ কাটিয়ে যেতেই কিছু মেয়ের হাসাহাসি শুনতে পেল। মেয়েগুলো ছেলেদের গায়ে ঢলে পড়ছে। তরির এতে গা গুলিয়ে এলো। একে তো ছেলেদের মতো পোশাক পরেছে, কোনো রকম লজ্জাবোধ নেই। তার উপর পরপুরুষের স্পর্শে নিজেদের স্মার্ট দাবি করে, যা সত্যি তরির কাছে ভীষণ অপছন্দের। তরি বুঝতে পারলো ওদের হাসাহাসি তাকে নিয়েই, আজ নতুন না। প্রায় ওরা তরিকে নিয়ে হাসাহাসি করে, তার পর্দা বোরখা নিয়ে বিদ্রুপ করে, বিশ্রী কটাক্ষ করে, যা তরিকে ভীষণ রকম বিব্রত করে। তরি তাদের পাশ কেটে গেলেই একটা মেয়ে তাচ্ছিল্যের সাথে বলে, ওই দেখ আমাদের হালাল আপা যাচ্ছে। সালাম আপা, আপনার জন্য বোরকাময় শুভেচ্ছা। ছি, কতটা বিশ্রী এবং নিচু তাদের মানসিকতা। তরি কখনো এসব নিয়ে তর্কে লিপ্ত হয় না। তর্ক করা তরির স্বভাবে নেই। সে নীরবে আজীবন বলে গেছে, ব্যবহারই বংশের পরিচয়। তারা তাদের অসভ্য আচরণকে প্রতিনিয়ত সভ্য বলে আখ্যায়িত করছে। তবে তরি এবারও কিছু বলল না, চলে আসলো। এই মেয়ে দুটো জ্বালাতন করছে গত বছর থেকে। প্রথম বর্ষে কোনো ঝামেলা হয়নি। দ্বিতীয় বর্ষের মাঝামাঝিতে মেয়ে দুটো তরির পাশে এসে বসেছিল এবং কোনো ভনিতা ছাড়াই বলেছিল, এই যে তোমার মুখের ওই মেকআপটা খুলো দেখি, তোমাকে দেখবো। কি লুকাচ্ছ আমাদের থেকে? ব্যাপারটা ভীষণ অস্বস্তিকর এবং বিব্রতকর ছিল। তরি সামনে তাকিয়ে দেখেছিল দুটো ছেলে অদ্ভুত নজরে তার দিকে চেয়ে আছে। তরি গত 1.5 বছরে বুঝে গিয়েছে মেয়ে দুটোর স্বভাব চরিত্র। এজন্য সেদিন তরি কোনো উত্তর না দিয়ে ব্যাগ নিয়ে অন্য সিটে গিয়ে বসে পড়ে। সেই ব্যাপারটা তাদের ভাষায় ইগোতে গিয়ে লেগেছে। এজন্য সেই সময় থেকে এখন অবধি তারা নানানভাবে তরিকে ছোট করার চেষ্টা করে। তরি ভার্সিটির বাইরে আসতেই সিদ্ধার্থকে দেখতে পেল, পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে। তরি হতভাগ। সিদ্ধার্থ তরির দিকে চেয়ে চমৎকার হাসি দিয়ে বলল, তোমার অপেক্ষাতেই ছিলাম নিকাপ্রাণী। তোমার কি 1 মিনিট সময় হবে? তরি চোখ পাকিয়ে চাইল সিদ্ধার্থের দিকে। সিদ্ধার্থ চাহনিতে একরাশ ব্যাকুলতা ফুটিয়ে তুলেছে। তরি চোখ নামিয়ে সিদ্ধার্থকে অগ্রাহ্য করলো। সিদ্ধার্থকে পাশ কাটিয়ে যেতে নিতেই সিদ্ধার্থ তরি বলে ডাকলো। তরি থমকালো। সর্বাঙ্গে যেন বিদ্যুৎ খেলে গেল। তরি যেন একদমই আশা করেনি সিদ্ধার্থ তার নাম ধরে ডাকবে। তরিকে থমকে যেতে দেখে সিদ্ধার্থের বুঝতে বাকি রইল না নিকাব রানীর নাম তরি। এই কয়েকদিনে সিদ্ধার্থ তরির নীরব ভাষা বুঝতে শিখেছে নিজের অজান্তেই। তরিকে থেমে যেতে দেখে সিদ্ধার্থ এক মুহূর্ত দেরি না করে প্রস্তাব দিল, আমার নীরব বন্ধু হবে নিকাপ্রাণী। তরি স্বভাবসুলভ নীরব, শান্ত, চুপচাপ। নীরব থাকতে থাকতে এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, মুখে বলা দরকার কথাগুলো নিজের মধ্যে আওড়ায়, যার ফলে অপর পাশের মানুষটি তাকে নানান উপাধি দেয়। স্বল্পভাষী, ভাবওয়ালি, অহংকারী, চুপচাপ, ভদ্র অথবা কথা বলা নিয়ে কিপটমি। তবে ইতিবাচকের চাইতে নেতিবাচক মন্তব্যই বেশি পায়। এতে আগে মন খারাপ হলেও এখন সেরকম খারাপ লাগে না, সয়ে গেছে। তরির এই স্বভাবের কারণে আজ পর্যন্ত তার কোনো বন্ধু জোটেনি। সঙ্গে বাবার কড়া নিষেধাজ্ঞা, কোনো বন্ধু বানানোর প্রয়োজন নেই। এজন্য মাদ্রাসা পড়াকালীন একজন বান্ধবী হলেও কলেজ জীবনের পরপরই ভার্সিটি জীবনে এসেও বন্ধু জোটেনি।
তরি স্বভাবগত কারণে মেশেনি। তরি কাউকে নিজের স্বভাবের পায়নি বিধায় বন্ধুত্ব করেনি। যেখানে তরি মেয়ে বন্ধুই তার জীবনে রাখলো না, সেখানে একজন ছেলে এসে তার সাথে বন্ধুত্ব করতে চাইছে, তাও যে কিনা মাঝরাতে তারই বাসায় মাতাল অবস্থায় পড়েছিল। দুঃসাহসিক কাজ। তরি প্রতিবারের মতো এবারও নিজ মনে আওড়ালো, অসম্ভব, কখনোই না। তরি সিদ্ধার্থকে এড়িয়ে ধপাধপ পা ফেলে চলে গেল। এদিকে সিদ্ধার্থ নাছোড়বান্দা, তরির সাথে বন্ধুত্ব করার ভূত মাথায় ভালোভাবেই চেপেছে। সে শান্ত হয়ে বসবে না, এজন্য তরির পিছু সেও চলল। বাস স্টেশন অবধি তরির পেছেই এলো। তরি বাসে উঠে গিয়ে বসলো এক মহিলার পাশে। সিদ্ধার্থ বাসে উঠে তরির পাশের সিটে বসলো। তাদের মাঝে মানুষজনের চলাচলের দূরত্ব রয়েছে। তরি বেশ বিরক্ত হলো। বিরক্তির সাথে আওড়ালো, পিছু নিচ্ছেন কেন? সিদ্ধার্থ নির্বাক স্বরে বলল। তুমি আমার নীরব বন্ধু, তাই। তরি ভারী অবাক হলো। সে কখন রাজি হলো? তরি অস্ফুট স্বরে আওড়ায়, কখন হলাম? যখন নীরবে চলে এলে। জানো না নীরবতা সম্মতির লক্ষণ? তরি আশ্চর্য চোখে তাকালো সিদ্ধার্থের দিকে। সে এখন কি বলবে বুঝতে পারল না। নিজের মধ্যে কতক্ষণ কথা গুছিয়ে খুবই নিচু গলায় বলল, আমি নীরবে চলে এসেছি মানে আপনাকে এড়িয়ে চলছি। কিন্তু নীরবতার আরেক সংজ্ঞাও আছে, আজ না হয় আমি সেটাকে গ্রহণ করলাম। তরির ভ্রু কিঞ্চিত কুঁচকে গেল। বলল, এখন না করছি, দয়া করে আমার পিছু করবেন না। সিদ্ধার্থ তরির কথায় কান না দিয়ে আশেপাশে তাকালো। তারপর তর্জনী আঙ্গুল সকলের দিকে ঘুরিয়ে বলল, এর মানে কি বাসে বসা সবাই তোমার পিছু নিচ্ছে? বাসে বসার অধিকার তাহলে কারণ নেই? তরি বিরক্তির সাথে নিঃশ্বাস ফেলল। কথা যেন সিদ্ধার্থের জিভের ডগায় ঝুলে থাকে, বলতে সময় নেয় না, এতটা পটু। এজন্যই তো এই ছেলে আর যে এদের পটর পটর করার অভিজ্ঞতা ভালো হয়। তবে তরি সাজানো গোছানো কথা বলতে সবসময় অপটু, এজন্য চুপ থাকলো। কিছু বললে যদি আবার উল্টোপাল্টা যুক্তি দাঁড় করায় তখন সমস্যা। তর্কটাও যে তরি ভালো করে করতে জানে না। সিদ্ধার্থ নীরব, তরির দিকে নীরবে চেয়ে রইল। আর তরি দৃষ্টি ঘুরিয়ে জানালায় স্থির করলো। বাস চলছে তার আপন গতিতে। কন্ট্রাক্টর এলো ভাড়া তুলতে। তরি চুপচাপ নিজের ভাড়া দিয়ে দিল। সিদ্ধার্থ তাই করলো। সে মোটেও জোরাজুরি করলো না তরির ভাড়া নিয়ে। কন্ট্রাক্টর পেছনে চলে গেল। সিদ্ধার্থ চোখ মুখে দুষ্টুমি ভাব ফুটিয়ে বলল, তোমার ভাড়া দেয়নি বলে আমাকে কিপটে লাগছে তরি। তরি চমকে তাকালো সিদ্ধার্থের দিকে। ভ্রু কুঁচকে খানিকটা বিরক্তির সাথেই বলল, আমার এত তুচ্ছ বিষয় নিয়ে ভাবার সময় নেই। সিদ্ধার্থ হাসলো। সে জানে তরি আসলে এসব নিয়ে ভাবেনি, কিন্তু ওই যে তরি সবসময় তাকে ভুলই বোঝে, এজন্য এবার সবটা পরিষ্কার করতে হবে। সিদ্ধার্থ বলল, আমি তোমাকে বিরক্ত কারণ হতে চাইনি, কারণ ভাড়া দিলে অন্যান্য মেয়েরা খুশি হলেও তুমি খুব বিরক্ত হতে, কারণ তুমি হচ্ছে ব্যতিক্রম ধর্মীদের জন্য ভিন্ন পন্থা অবলম্বন করা মঙ্গল। তরির বলতে ইচ্ছে করলো। এমনিতেই তো কম বিরক্ত করছেন না। সিদ্ধার্থ আর কোনো কথা বলল না। আধ ঘন্টা যাবৎ জ্যাম। সিদ্ধার্থ ঘেমে নিয়ে একাকার, বারবার রুমাল দিয়ে গাল কপাল গলা মুছে নিচ্ছে। এক প্রকার হাঁ হুতাশ অবস্থা তার। তরির দিকে তাকালেও তার গরম লাগছে। উপরওয়ালা মেয়েদের অদ্ভুত ক্ষমতা দিয়েছেন, তারা পর্দার মাঝেও কি সুন্দর গরম সহ্য করে নেয়। আর ছেলেরা খালি গায়ে থাকলেও তাদের গরমের জ্বালা পোড়া কমে না। সিদ্ধার্থের উজ্জ্বল শ্যাম মুখখানা লাল হয়ে গিয়েছে গরমে। বাইকে থাকলে চিপা গলি দিয়ে জ্যাম কাটানো যায়, কিন্তু এখন যে বাজে অবস্থা। তরি আর চোখে সিদ্ধার্থকে পরখ করে আবারও দৃষ্টি সরিয়ে নিল। সিদ্ধার্থ হঠাৎ তৃষ্ণার্ত হয়ে বলল, পানি হবে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তরি না করতে পারল না, না করলে ভারী অন্যায় হয়ে যাবে। কাউকে তৃষ্ণার্ত রেখে তরি শান্তিতে বসতে পারবে না। এজন্য বিনা বাক্যে ব্যাগ থেকে পানির বোতলটা বের করে সিদ্ধার্থের দিকে এগিয়ে দিল। সিদ্ধার্থ সেই বোতল নিয়ে কয়েক ঢোক পানি খেলো। এর মাঝে জ্যাম ছুটে গেল। সিদ্ধার্থ পানির বোতলটা তরিকে ফিরিয়ে দিয়ে বলল, ধন্যবাদ। তরি কিছু বলল না। পর মুহূর্তে সিদ্ধার্থ আবার বলল, তোমার বাবা মা উমরাতে গিয়েছে, তাদের অনুপস্থিতিতে একজন বন্ধু হিসেবে তোমাকে প্রটেক্ট করার দায়িত্ব অবশ্যই আমার। এজন্যই তোমার সঙ্গে থাকাটা গুরুত্বপূর্ণ মনে করেছি।
তরি চোখ কপালে তুলে সিদ্ধার্থের দিকে চাইলো। সিদ্ধার্থ হাসলো। তরি হাঁ করে চেয়ে আছে সিদ্ধার্থের দিকে। তার ঘরের খবর এই লোকের কানে গেল কি করে? পরিচয় তো বেশি দিনের নয়। তরি 2 মিনিটের জন্য অবাক হলেও পরে স্বাভাবিক থাকলো। জানতেও পারে অবাক হওয়ার কিছু নেই। তাদের ভবনের সকলেই জানে দোতলার মাদ্রাসার শিক্ষক উমরাতে গিয়েছে। তরি নিজেকে ধাতস্থ করে বলল, আমার কোনো প্রোটেকশনের দরকার নেই। আপনি আমার বন্ধুও নন, আমি মানিনি। সিদ্ধার্থ তরির দিকে এক পলক চেয়ে বলে, আপাতত আমি মানলেই চলবে, তুমি না হয় একটু দেরি করে বন্ধু হিসেবে মেনে নিও। অনয় সিদ্ধার্থের দিকে ভ্রু কুঁচকে চেয়ে বলল, তুই ভাবলে কি করে এই ধরনের মেয়ে তোকে বন্ধু করবে? ওরা পরপুরুষের সাথে একদমই মেশে না। সিদ্ধার্থ চায়ে চুমুক দিয়ে বলল, কি জানি দোস্ত, আমার মন মানছে না। একটা অদৃশ্য আগ্রহ কাজ করে তোরির সাথে কথা বলতে। ওর সঙ্গ আমার পছন্দ। অনয় প্রথমে সন্ধিহান নজরে তাকালো সিদ্ধার্থের দিকে, অতঃপর বিদ্রুপ করে বলল, মন মানছে না মানেই মন খাঁচা থেকে বেরিয়েছে। বন্ধু, তুমি ফেঁসে গেছো। সিদ্ধার্থ গরম চোখে অনয়ের দিকে চেয়ে সরাসরি অস্বীকার করলো, বলল, আরেকবার এই কথা বললে তোকে ব্রিজ থেকে ফেলে দেবো বদমাইশ। প্রতিদিনের মতো মাকে খুশি রাখতে সিদ্ধার্থ আজকের পুরো ঘটনা মাকে শোনালো। সিদ্ধার্থের মা জয়াও খুব আগ্রহ সহকারে সব শুনলো। সিদ্ধার্থ খেয়াল করে যখন সে তরিকে নিয়ে বলতে শুরু করে তখন জয়ার কোনো দিকে খেয়াল থাকে না। তার চোখ জোড়া জলজল করে, যেন তার ভেতরকার চাপা উচ্ছ্বাস প্রকাশ করতে চায়। ঠোঁট নাড়িয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সে বারবার ব্যর্থ হয়। সিদ্ধার্থ অবশ্য মায়ের খুশি দেখতেই মাকে তরির গল্প শোনায়, তরির সাথে কথা বলতে চায়, বন্ধুত্ব করতে চায়। এসব মাকে খুশি করার ক্ষুদ্র প্রচেষ্টা। যদি কোনোভাবে ম্যাজিকের মতো করে আগের মা তার কাছে ফিরে আসে, সেই আধো আলোকে নিয়ে সিদ্ধার্থ যে রোজ স্বপ্ন দেখে তরি এবং সাবিয়া একসাথে বাবা মায়ের সাথে গল্প করছে। গল্প করা শেষে ফুপি ডাক দিলে দুজনেই খেতে চলে যায়। তরি জোর করে ফুপিকে চেয়ারে বসিয়ে দিয়ে বলে, অনেক কাজ করেছো, এবার তুমি বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। ফুপি অমত প্রকাশ করে বলল, আরে এইটা হয় নাকি? দে আমাকে, তুই বস। তরি অবাধ্য হয়ে বলল, একদম না বুপি, আমাকে করতে দাও না। শেষমেশ ফুপি দমে গেল। মুগ্ধ হয়ে দেখল কিছুক্ষণ তরিকে, পর মুহূর্তে আবার দীর্ঘশ্বাস ফেলল। ইস, আজ তার ছেলেটা বেঁচে থাকলে তরি তার ছেলের বউ থাকতো। এরপর রোজ খুনসুটি চলতো তাদের মাঝে। কিন্তু হায় আফসোস, উপরওয়ালার ইচ্ছা যে অন্য কিছুই ছিল। তরি ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে গিয়েছিল। এরপর ঘুম থেকে উঠে 7টার দিকে আড়মোড়া ভেঙে বাহিরে আসলে দেখলো আকাশ মেঘলা, খুব স্নিগ্ধ এক পরিবেশ। শো শো করে শীতল হাওয়া বইছে। হঠাৎ তরির আবহাওয়া বিলাসের অদম্য ইচ্ছে জাগলো। এজন্য তরি তার ইচ্ছেকে আর দমিয়ে রাখেনি। ফ্রেশ হয়ে দরজা খুলে বেরোতেই দেখতে পেল একটা চিঠি। তরির ভ্রু কিঞ্চিত কুঁচকে গেল। নানান চিন্তা ভাবনা নিয়ে সে চিঠিটা কুড়িয়ে নিল। চিঠির খামটা উল্টে পাল্টে দেখতে গেলে দেখলো তার নাম লেখা, ডিয়ার তরি। তরির কুচকানো ভ্রু আরও কুচকে গেল। হঠাৎ দমকা বাতাস সিঁড়ির ঠাই গ্লাসে এসে থামলো। এতে অদ্ভুত শব্দ হলো। তরির সেই শব্দে ধ্যান ভাঙল। সে চিঠিটা হাতে নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। যে করেই হোক বড় ঝড় হওয়ার আগে ছাদে গিয়ে আবার ফিরে আসতে হবে। ছাদে গিয়ে তরির সর্বাঙ্গ জুড়ে ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেল। তরির ভীষণ ভালো লাগলো। পশ্চিমের দিকে আকাশ খুব ভালো হয়ে আছে। কুঞ্জ কুঞ্জ মেঘের মাঝ দিয়ে হালকা পাতলা ঝিলিক লক্ষ্য করা যাচ্ছে। এর মানে ভয়ানক ঝড় বৃষ্টি হবে আজ। আর তার এবং সাবিয়ার মাদ্রাসা ভার্সিটিতে যাওয়া লাগবে না। কিছুক্ষণ একা একাই ঘুরে বেড়ালো তরি। চিঠিটা খুলতে চেয়েছিল, কিন্তু যা বাতাস, একটু অসাবধান হলেই চিঠি উড়িয়ে নিয়ে যাবে। যা তরি আপাতত চাইছে না। যখন গুড়ি গুড়ি বৃষ্টি তার গায়ে এসে পড়ল তখন তরি ছাদের দরজায় গিয়ে এগোলো। কয়েক সেকেন্ডের মধ্যেই ঝপঝপিয়ে বৃষ্টি নামলো। তরি হাঁটা ছেড়ে ছুটে দরজার দিকে চলে গেল। ভেতরে এসে আগে চিঠিটা পরখ করে নিল। সেরকম ভেজেনি, তবে একটু শুকাতে হবে। এর মধ্যে তরি অনুভব করলো তার নাক কেমন সুরসুর করছে। তরি ভালোই বুঝতে পারলো এটা কিসের ইঙ্গিত। সে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে লাগলো। সেরকম না ভিজলেও মাথায় বৃষ্টির ফোঁটা পড়েছে, এজন্যই নাকটা এমন করছে।
অসময়ের বৃষ্টি তরিকে ভালোই নাস্তানাবুদ করে, এজন্য তরির মা কখনোই তাকে বৃষ্টিতে ভিজতে দেয়নি। তরির আজ গা কাঁপিয়ে জ্বর উঠেছে। বৃষ্টির ফোঁটা মাথায় পড়লেই তরি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। আজও তার ব্যতিক্রম নয়। একে তো তরির জ্বর, তার উপর বাহিরে ভীষণ ঝড়। সাবিয়াও মাদ্রাসায় যায়নি। এদিকে তরির এত জ্বর, অথচ ওষুধ আনতে ফার্মেসি যাওয়াও হচ্ছে না। ফুপির দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে, কিভাবে কি করবে বুঝতে পারছে না। দুর্ভাগ্যবশত আজি নাপা এক্সট্রিনের পাতা সম্পূর্ণ খালি, নয়তো জরুরি দরকার হতে পারে এই ভেবে আকবর সাহেব সবসময় ঘরে নাপা এক্সট্রিনের পাতা এনে রাখতেন। এখন তো আকবর সাহেব নেই, এজন্য ওষুধ বিষয়ে ঘাটাঘাটিও কেউ করে না। তবে এখন ওষুধ ছাড়াও চলছে না। ফুপি বারবার ছোটাছুটি করছে, সে ফার্মেসি চেনে না। ঝড় বৃষ্টি দিয়ে খোঁজাও সম্ভব না। ঘরেও পুরুষ মানুষ নেই যে ছুটে গিয়ে ওষুধ এনে দিবে। সাবিয়া বোনের এই ভয়াবহ পরিস্থিতি দেখে নামাজে দাঁড়িয়েছে। সাবিয়া যখন খুব বেশি ভয় পেয়ে যায় অথবা বেশি বিপদে পড়ে যায় তখন নামাজ পড়া তার অভ্যাস। তরি জ্বরের ঘোরে বিড়বিড়ালো, সাবিয়া, তুই ঠিক আছিস তো? এই ঝড় বৃষ্টি দিয়ে মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন নেই। রাস্তাঘাটে রিক্সা গাড়ি কিছুই পাবি না। ঘরে থাক, আমি হুজুরকে কল করে জানিয়ে দিব। এখন বেলা 12টা বাজে। তীক্ষ্ণ রোদে পুরো শহর চকচক করে। সেই সময়টায় সন্ধ্যার ক্ষীণ আঁধারি অবস্থা, যেন এখনই সন্ধ্যা নামবে, এতটাই ঝড় হচ্ছে। অথচ টিভি ছাড়লে, আবহাওয়ার খবর শুনলে বুঝবে দক্ষিণ দিকে ঘূর্ণিঝড় হানা দিয়েছে। এজন্য দেশের সব জায়গায় কম বেশি এরকম ঝড় বৃষ্টি চলছে। ফুপি এক প্রকার অশান্ত হয়ে বসা ছেড়ে উঠে বসলো, ব্যস্ত কণ্ঠে বলল, এভাবে হাত পা গুটিয়ে বসলে চলবে না। পাশের ফ্ল্যাটের ছেলেটার থেকে সাহায্য চাইতে হবে, সেই না হয় এনে দিবে ঔষধ। তরির কানে ফুপির কথাগুলো ভালোভাবেই প্রবেশ করলো। অবচেতন মস্তিষ্কে সিদাতের চেহারা ভেসে উঠল। ফুপিকে বারণ করে দিতে চাইলো, মিনমিনিয়ে বলল, না ফুপি, প্রয়োজন নেই, তুমি যেও না, আমি ঠিক আছি। আফসোস, ফুপি তার কথা শুনতে পেল না। সে আগেই হন্তদন্ত হয়ে চলে গেল। তরির হঠাৎ গা কাঁপুনি দিয়ে উঠল, জোরে 4-5 বার হাসি দিয়ে উঠল। সাবিয়া সালাম ফিরিয়ে জলদি বোনের কাছে এলো। তরির কপালে গালে হাত দিয়ে তাপমাত্রা চেক করতে করতে বলল, খারাপ লাগছে আপু? কেমন লাগছে আমাকে বলো। তরি বহু কষ্টে ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল। সাবিয়া তার কান তরির কাছে আনলো। তরি আটকে যাওয়া গলায় বলল, খুব শীত করছে। সাবিয়া সঙ্গে সঙ্গে মায়ের ঘরে গিয়ে আলমারি খুলল। আলমারি থেকে দুটো মোটা কম্বল টেনে আনলো তাদের ঘরে। অতঃপর সেগুলো তরির গায়ে জড়িয়ে দিয়ে থার্মোমিটার আনলো। এতক্ষণ খেয়ালই আসেনি থার্মোমিটারের কথা। থার্মোমিটার এনে সেটা তরির মুখে দিয়ে রাখলো। ওদিকে ফুপি ব্যস্ত হয়ে অনয়ের ফ্ল্যাটের দরজা ধাক্কাচ্ছে। সিদাত হাই তুলতে তুলতে দরজার দিকে এগোচ্ছে। চোখ জোড়ায় এখনো ঘুম লেপ্টে আছে। অয়ন সেই সকালেই অফিসে চলে গেছে। সিদাত সকাল সকাল তরির জন্য চিঠি লিখে সেটা তাদের ঘরের সামনে রেখে কতক্ষণ অপেক্ষা করছিল তরির জন্য। যখন টের পায় তরিদের ফ্ল্যাটের দরজা খুলেছে, তখন সিদাত দরজা আলতো ফাঁক করে দেখতে পায় তরি তার লেখা চিঠিটা কুড়িয়ে নিচ্ছে। দরজা আগেই খুলে রেখেছিল বিধায় তরি দরজা খোলার শব্দ পায়নি। তরিকে দেখে সিদাত স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেবেছিল, যাক, ঠিক মানুষের হাতেই চিঠিটা পড়েছে। এরপর খুব সাবধানে দরজা বন্ধ করে ভেতরে চলে গিয়েছে। অনয় তখনও নাক ডেকে ঘুমাচ্ছিল। সিদাত দরজা খুলতেই তরির ফুপিকে দেখতে পেল, তবে সিদাত চিনতে পারেনি। ঘুমটাকে একটু নিয়ন্ত্রণ করে স্বাভাবিক গলায় বলল, জি, কিছু দরকার? ফুপি দ্রুত করে ইতিবাচক মাথা নাড়ায়, অতঃপর ব্যস্ত কণ্ঠে বলল, আমি পাশের ফ্ল্যাট থেকে এসেছি বাবা। আমার বড় মেয়েটা খুব অসুস্থ, জ্বরে কাবু হয়ে গিয়েছে। কিন্তু এই অবস্থায় বাসায় ঔষধপত্র নেই, ফার্মেসি থেকেও যে আনবো সেই পরিস্থিতিও নেই। তুমি একটু সাহায্য করো বাবা। ফুপির কথা শুনে সিদাতের ঘুম উবে গেল। সিদাত চোখ কপালে তুলে ব্যস্ত কণ্ঠে বলল, সে কি, এমন হলো কি করে? দাঁড়ান আমি দেখি বাসাতে ওষুধ আছে কিনা।
বলেই সিদাত উল্টো দিকে ফিরে লম্বা লম্বা কদম ফেলে ভেতরে চলে গেল। ফুপির কথা শুনে সিদাতের বুঝতে বাকি নেই তার নিকাব রানী কঠিন জ্বরে কাবু। এজন্য ভেতর থেকে চাপা অস্থিরতা দুশ্চিন্তা কাজ করছে। কপালে ভাঁজ পড়েছে নিজের অজান্তেই। সিদাত তন্ন তন্ন করে ওষুধের বক্স খুঁজছে কিন্তু পাচ্ছে না। সিদাতের খুব রাগ হলো অনয়ের উপর। কোনো রকমে রাগ সামলে আবার দরজার সামনে আসলো। ফুপি এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। সিদাতের মনে পড়ল সে তো এই বড় মানুষটাকে ভেতরে এসে বসতে বলল না। নিজের বোকামিতে নিজেই বিরক্ত এবং লজ্জিত হলো। ফুপির উদ্দেশ্যে খুবই ম্লান কণ্ঠে বলল, দুঃখিত, আপনাকে ভেতরে আসতে বলিনি। আপনি এক কাজ করুন, ওনাকে কিছু খাওয়ান আগে, আমি ওষুধ নিয়ে আসছি। এতক্ষণে যেন আশার আলো দেখতে পেলেন ফুপি। তার এখানে আসার সিদ্ধান্তটা বিফলে যায়নি। ফুপি শুকনো হাসার চেষ্টা করে বলল, সমস্যা নেই, তুমি ঔষধটা তাড়াতাড়ি নিয়ে এসো বাবা। দুঃখিত তোমাকে কষ্ট দিচ্ছি। সিদাত সৌজন্যমূলক হাসি দিয়ে কণ্ঠস্বর কিছুটা উঁচিয়ে বলল, আরে না, এভাবে বলে লজ্জা দেবেন না আন্টি, আমরাই। ফুপি চলে গেলেন। ফুপি যেতেই সিদাত ভেতরে এসে অনয়কে কল লাগালো, কিন্তু এই মুহূর্তে এসে অনয়ের ফোন বন্ধ। সিদাত রাগে ক্ষোভে নিজের অজান্তেই অনয়কে কঠিন গালি দিয়ে বসলো। এরপর মিনমিন করে বলল, শালা, দরকারের সময় এরে পাওয়া যায় না। সিদাত উপায় না পেয়ে গায়ে রেনকোটটা জড়িয়ে বেরিয়ে গেল। কাছাকাছি এক ফার্মেসিতে গেল ওষুধ আনতে। বৃষ্টির ঝাপটা থেকে বাঁচতে ফার্মেসির শাটার অর্ধেক নামিয়ে রাখা হয়েছে। সিদাত জ্বর ঠান্ডার মেডিসিন নিয়ে আবার ফিরে এলো। অনয় এই রেনকোটটা ঘরে রেখে ভালো একটা কাজ করেছে। ছাতানার ঝামেলা পোহাতে হলো না। সিদাত বিষণ্ণ চিত্তে ওষুধের প্যাকেটটা নিয়ে তরিদের ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ালো। মেয়েটাকে সকালেও সুস্থ সবল দেখেছিল। কয়েক ঘন্টার ব্যবধানে এমন কি হলো যে জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে গেল? বাই এনি চান্স বৃষ্টিতে ভিজেছিল? সিদাত চাপা দীর্ঘশ্বাস ফেলে দরজায় নক করলো। দরজা খুলে দিল ছোট অল্প বয়সী একটা মেয়ে। সাবিয়া সিদাতকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। সে হয়তো ভেবেছিল সিদাত নয় অনয় থাকবে, কিন্তু এ যে দেখছি সিদাত দ্বিতীয়বারের মতো তাদের দরজায় এসে দাঁড়িয়েছে, তবে আজ সজ্ঞানে। সাবিয়াকে দেখে সিদাত অনুমান করলো এটাই তরির ছোট বোন, তাই তার দিকে ওষুধের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, ওষুধের পেছনে লেখা আছে কোনটা কয় বেলা খেতে হবে। সাবিয়া মাথা নিচু করে ওষুধের প্যাকেটটা হাতে নিয়ে আড়ষ্ট হয়ে বলল, ঠিক আছে, ধন্যবাদ। সাবিয়া দরজা লাগিয়ে দিবে এমন পর্যায়ে সিদাত প্রশ্ন ছুড়ল। তোরে এখন কেমন আছে? সাবিয়া ভারী অবাক হলো সিদাতের মুখে তরির নাম শুনে। সে নিজের বিস্ময় চেপে বলল, সেরকম ভালো না, তাপমাত্রা 102 ডিগ্রি। দোয়ায় রাখবেন আপকে। সিদাত চোখে মুখে বেদনা ফুটিয়ে আপন মনে বিড়বিড়ালো, ফি আমানিল্লাহ, নিকা প্রাণী দ্রুত সুস্থ হয়ে যাও। সাবিয়া দরজা বন্ধ করে ভেতরে চলে গেল। সিদাত কিছুক্ষণ সেভাবেই দরজার সামনে দাঁড়িয়ে রইল। অতঃপর অনয়ের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়ে রেইনকোটটা প্রথমে খুলল। রেইনকোট চুয়ে চুয়ে বৃষ্টির পানি পড়ছে। সিদাত রেইনকোট খুলে অনয়ের ফ্ল্যাটের তালা খুলতে যাবে অমনি ফুপি দরজা খুলে বলল, সাবিয়া বুঝি মুখের ওপর দরজা লাগিয়েছে? ওর কাজে আমি সত্যিই লজ্জিত। তুমি ভেতরে এসো, চা খেয়ে যাও। এত কষ্ট করলে। সিদাত পেছন ফিরে দাঁড়িয়ে অত্যন্ত শান্ত গলায় বলল, আরে না না, এত ব্যস্ততা প্রয়োজন নেই, আপনি রোগের খেয়াল রাখুন। ফুপি শুকনো হেসে বলল, তুমি আসো তো, আমার ভালো লাগবে। না করু না অনুরোধ। সিদাত অনুরোধ ফেলতে না পেরে বলল। ঠিক আছে। সিদাত তরিদের বৈঠক ঘরে বসেছে। চারপাশে কতক্ষণ চোখ বুলালো। ঘর মোটামুটি সাধারণভাবেই গোছানো, সাথে একটা অদ্ভুত ঘ্রাণ পাচ্ছে সিদাত, আতরের ঘ্রাণ। কিন্তু এ ঘরে আতর কে দিবে? হয়তো বা রুম স্প্রের ঘ্রাণ। টিভিটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কেউ টিভি দেখতে আগ্রহী না। এজন্যই তো ওটা অবহেলায় পড়ে আছে। সিদাতের ভেতরটা তবুও অস্থির লাগছে। একজন বন্ধু অসুস্থ হলে মানুষ যেমন উদ্বিগ্ন হয় তেমনই উদ্বিগ্ন সিদাতও। তার বারবার ইচ্ছে করছে তরির কাছে ছুটে যেতে, কিন্তু মেয়েটা যে ব্যতিক্রম ধর্মী। সিদাত একদমই চায় না নিকাব রানীর পর্দা ভঙ্গ হোক, থাকুক না আড়ালে আবডালে। সিদাতের তাতে কোনো অভিযোগ নেই। কিছুক্ষণের মধ্যে অধরে বিনয়ী হাসি ফুটিয়ে ফুপিয়ে আসলো।
হাতে তার চা এবং বিস্কুট। চায়ের ট্রেটা সিদাতের সামনে টি টেবিলে রেখে সিদাতের মুখোমুখি বসলো ফুপি। সিদাত কণ্ঠ কিছু নমনীয় করে বলল, এসবের কি প্রয়োজন ছিল আন্টি? ফুপি হাসলো। সাবিয়া সিদাতের ব্যাপারে বলছে সিদাত নাকি এমপির ছোট ছেলে, অথচ তার ব্যবহার কাজ দেখো কি সুন্দর। বাবার বিগড়ে যাওয়া ছেলের কাতারে সিদাতকে সে কিছুতেই ফেলতে পারছে না, বরং ফুপি ভীষণ সন্তুষ্ট সিদাতের উপর। ফুপি হাসি বজায় রেখে বলল, তুমি যে উপকার করেছো তাতে এইটুকু আপ্যায়ন তো করতেই পারি, তাই না? সিদাত কিছু বলল না, চুপ করে বসে রইল। কথা বলতে কেমন আড়ষ্টতা অনুভব হচ্ছে। সিদাত বলল, এটা প্রতিবেশী হিসেবে আমার কর্তব্যের মধ্যে পড়ে আন্টি। প্লিজ এভাবে বলে বারবার লজ্জা দেবেন না। আচ্ছা, তা না দিলাম, কিন্তু তুমি তো এমপি সাহেবের ছেলে, তুমি পাশের ফ্ল্যাটে কি করছো? সিদাত কিছুটা দমে গেল, পর মুহূর্তে হেসে বলল, বন্ধুর বাসা আন্টি, রাতে এখানেই ছিলাম। ফুপি এবার সব বুঝতে পারল। সিদাত চায়ের কাপ হাতে তুলে নিতেই ফুপি বিনয়ী কণ্ঠে বলল, এমপি সাহেব আর যাই করুক, তার ছেলেদের সুন্দর শিক্ষা দিয়েছে। সিদাত চায়ে চুমুক দিতে চাইল ফুপির দিকে। ফুপির কথার পিঠে শুধু মুচকি হাসি দিল। কোথাও নিজের জন্য বাবা মায়ের প্রশংসা পাওয়াটা সত্যি হৃদয়ে শান্তি বয়ে আনে। সিদাতও এই মুহূর্তে সেই শান্তি অনুভব করলো। চা শ্বাস করে আলতো কণ্ঠে বলল, আন্টি, আপনার ভাইজি। খাবার এবং ঔষধ খাইয়েছি, এখন ঘুমোচ্ছে। সিদাত আড়ালে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফুপির সাথে আরও কিছুক্ষণ কথা বলে সিদাত বিদায় জানিয়ে চলে গেল। ফুপি সিদাতের আন্তরিকতায় বরাবরই মুগ্ধ। আজ তরির উছিলায় এই চমৎকার চরিত্রের ছেলেটাকে সচক্ষে দেখতে পেয়ে ভেতরটা প্রফুল্লতায় ভরে যাচ্ছে। সাবিয়া এতক্ষণ দরজার আড়াল থেকে সবটা দেখল এবং শুনল। সিদাতের মিষ্টিভাষী কথাবার্তায় সাবিয়া ভীষণ চমকে গেছে। সেদিন সিদাতকে নিয়ে যা ধারণা ছিল আজ তো তা একদমই বদলে গেল। বড়লোকের ছেলেরাও বুঝি এতটা নম্রভদ্র হয়? তাহলে সেদিনের মাতাল হওয়ার কারণটা কি? বিকাল অবধি ঝড় বৃষ্টি চলল। আসরের পর থেকে মেঘলা আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। বৃষ্টিতে নিমজ্জিত শহর আবার নতুন করে ব্যস্ত জীবনে ফিরছে। বৃষ্টির পরে সারা শহরে অদ্ভুত স্নিগ্ধ একটা গন্ধ ছড়িয়েছে। কিন্তু আফসোস, বেশিরভাগ যান্ত্রিক মানবের নাকে সেই গন্ধ নাকে লাগছে না। সিদাত বারান্দায় দাঁড়িয়ে চোখ বুজে সেই ঘ্রাণ নিল। ক্ষণে ক্ষণে খুব লম্বা নিঃশ্বাস গ্রহণ এবং ত্যাগ করল। হাত দুটো ব্যস্ত সিদাতের শার্টের বোতাম লাগাতে। অফিসের জন্য রেডি হচ্ছে সিদাত। বোতাম লাগাতে লাগাতে ভেতরে এসে চুল ঠিক করে কালো ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। তালা লাগাতে লাগাতে তরির কথা ভাবল সিদাত। তালা লাগিয়ে তরির ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরব রইল। কিছু একটা ভাবতে ব্যস্ত সে, কিছু একটা জানতে চাচ্ছে। হয়তোবা তরি কেমন আছে তা জানতে চাইছে, কিন্তু এই মুহূর্তে সদর দরজায় নক করে তাদের বিরক্ত করতে চাইছে না। তার উপর অফিসেও যেতে হবে, তারা আছে। এজন্য সিদাত দরজায় চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আপন মনে আওড়ালো, সুস্থ হয়ে যাও নিকা প্রাণী। বিকালের দিকে তরির জ্বর কিছুটা কমেছে, গা জুড়ে ঘাম দিয়েছে। জ্বরটা নেমে গেলেও মাথা প্রচণ্ড ভার, খাবারে অরুচি, ঠান্ডায় গলা খুসখুস করে। তাতেও বিশেষ সুস্থ লাগছে না তরিকে। কয়েক ঘন্টার ব্যবধানে চোখ জোড়া অবশ হালকা লাল হয়ে যাচ্ছে, চোখের নিচে ভাঁজ পড়েছে, সাথে ডার্ক সার্কেল তো আছেই। মুখটাও শুকিয়ে ছোট হয়ে গিয়েছে। বড় বোনের এমন অবস্থা দেখে সাবিয়ার চোখ জোড়া বারবার ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু সাবিয়া নিজেকে সামলে নিচ্ছে, যতটা পারছে বোনের সেবা করছে। সন্ধ্যা হয়ে এলো, তরি শোয়া থেকে উঠে বসেছে। পিটপিট করে সাবিয়ার দৌড়াদৌড়ি নীরবে দেখল সে। কথা বলার শক্তি পাচ্ছে না, জ্বরে কাবু হয়ে নিজেকে রোগী করে ফেলেছে সে। তরি তাও বহু কষ্টে সাবিয়াকে ডাকলো। ডাকতে গিয়ে বুঝলো গলায় বিদঘুটে খসখস করছে যেন। গলার স্বরটাও কেমন বদলে গিয়েছে। তরির নিজের কণ্ঠ চিনতে প্রথমে একটু অসুবিধা হলেও পর মুহূর্তে বুঝলো এটা তারই গলা। তরির ডাক শুনে সাবিয়া ছুটে এলো বোনের কাছে। হাতের উল্টো পিঠে তরির গাল, গলা, কপালে হাত দিয়ে তাপমাত্রা চেক করতে করতে বলল, বলো আপু। তরি ঘোলা চোখে বোনের দিকে নির্বিশেষ চেয়ে আবারও ভাঙা গলায় বলল, এত ছুটতে হবে না, তোর পড়াশোনা আছে, পড়তে বস।
তরি পুরো কথা শেষ করার আগেই সাবিয়া তাকে থামিয়ে দিয়ে বলল, আমার কাছে তোমার সুস্থতা আগে জরুরি আপু। পড়ালেখার জন্য সময় পরে আছে প্রচুর। তরি আর কিছু বলল না, পিছের বালিশে হেলান দিয়ে চোখ বুজে রইল। সাবিয়াও আর কিছু বলল না, চলে গেল ফুপিকে সাহায্য করতে। কতটুকুনি বোন তরির, অথচ সে ব্যস্ত পায়ে বোনের জন্য ছোটাছুটি করছে, ফুপিকে সাহায্য করছে। বোনটা তরির ভীষণ আদরের। নীরবে কিছুক্ষণ সেভাবে চুপ করে বসে থাকলো। পর মুহূর্তে কি ভেবে চোখ বুজেই বালিশের নিচে হাতড়ালো। হাতের নাগালে কিছু না পাওয়ায় চোখ মেলে চাইলো, আবার খুঁজতে গিয়ে খামটা আঙ্গুলে লাগলো। তরি তখনই খামটা বের করে নিল, আবার উল্টে পাল্টে দেখে বুঝলো সকালে যা দেখেছে তা ভুল দেখেনি। আসলে এই চিঠিটা তার জন্য। খাম থেকে চিঠিটা নিয়ে দেখলো পুরো পেজ খালি। তরি ভীষণ চমকালো। এটা কি হলো? শুধু মাঝে একটা লাইন লেখা, তাও ছোট করে। তরি তার ঝাপসা চোখ ওড়নার কোনা দিয়ে মুছে ভালোভাবে চোখ বুলালো লেখাটাতে। সেখানে লেখা, নিকা প্রাণী আমার নীরব বন্ধু হবে তো। তরি হতভম্ব। এইটুকু একটা লেখার জন্য এত আয়োজনের কি আছে তরি বুঝলো না। অবাকের রেশও কাটলো না, বুঝতে বাকি রইল না এই কাজ কার।